হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমি রাজীব, আমি রিয়া, আর আজকে আমরা আবার হিস্ট্রিতে চলে আসছি। একদম হিস্ট্রি শুনবো, একদম আমাদের ইতিহাস শুনতে ভালো লাগে, তো আজকে শুনবো বাংলা ভাগের ইতিহাস। বাংলা ভাগের ইতিহাস, কি করে বাংলা ভাগ হলো বা কেন হলো, কাদের জন্য হলো, কি প্ল্যানিং এ করেছিল ব্রিটিশরা বাংলা ভাগ, একদম। তো পুরো বিষয়টাই আজকে ডিটেলসে শুনবো। তো চলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা, ইন্টারেস্টিং টপিক। তো মন দিয়ে দেখতে বসে পড়ো, আমরাও দেখি। ততক্ষণে ভিডিওটা চালু করে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একদম। তো চলো বেশি দেরি না করে এবার দেখে নিই। শতাব্দীতে সুলতান ফখরুদ্দীন মুবারক শাহর চট্টগ্রাম বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ শুরু হওয়া মুসলিম শাসন 1757 সালের পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ শাসকের রাষ্ট্রকে থাকা মুসলিমরা হয়ে যায় শাসিত গোষ্ঠী, যেখানে হিন্দু সম্প্রদায় শাসন ব্যবস্থার এই চেঞ্জটাকে নিজেদের কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষায় তর করে এগিয়ে যাচ্ছিল। সেদিকে এই অঞ্চলের মুসলিমরা ইউরোপীয় শিক্ষাকে অধার্মিক ভেবে ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছিল। কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহ আর এর মাঝেও পড়ে বক্সারের যুদ্ধ, ফরাজি আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন, ওয়াহাবি আন্দোলন এবং নীল বিদ্রোহ, এরকম অজস্র আন্দোলনের মধ্যে দিয়ে আস্তে আস্তে বাংলায় তিতুমির, হাজী শরীয়তুল্লাহর মতো ব্যক্তিদের ইনফ্লুয়েন্সে একটা মধ্যবিত্ত রাজনীতি সচেতন মুসলিম সমাজ গড়ে ওঠে। আর এর সাথে সাথেই বাড়তে থাকে ব্রিটিশদের ইনফ্লুয়েন্সে হিন্দু মুসলিম দ্বন্দ্ব। এদিকে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ রাজকে পেয়ে বসে আর এক ভয়, অখণ্ড ভারতে যদি ফরাসি বিপ্লবের মতো কিছু একটা হয়ে যায়, আর এসব হোক কি না হোক সেটাকে যেন পলিটিক্যালি ম্যানিপুলেট করা যায়, সেই উদ্দেশ্যে অ্যালেন অক্টোভিয়ান হিউ নামে এক অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু এতে করে আরো উল্টো কাহিনী হয়ে যায়। হিন্দুদের বিপুল উৎসাহে কংগ্রেস হয়ে গেল ব্রিটিশ ইন্ডিয়ায় চলা সব অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর একটা প্ল্যাটফর্ম। এখন ব্রিটিশদের কিন্তু হিন্দুদেরকে দাবাতে হবে। তাদের উপায়টা কি? এবার মুসলিমদেরকে ফ্রন্ট লাইনে আনা। আর নতুন এক শতাব্দীর শুরুতে বাংলা যে দুর্বিষহ একটা বছর দেখতে পায়, সেটার বীজও বোনা হয়ে যায় এই একটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে। আর আমরা সেই সময়টাকে জানি বঙ্গভঙ্গ হিসেবে। আর আজকের ভিডিও এই বঙ্গভঙ্গ নিয়ে। 1904 সালের 17 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেনে বসে ভারতের তৎকালীন ভাইসরয় জর্জ কার্জন ইন্ডিয়ান আন্ডার সেক্রেটারি থমাস হেনরিকে একটা চিঠি লেখেন, যেখানে তিনি বলেন বাঙালিরা নিজেদের জাতি বলে ভাবতে পছন্দ করে এবং তারা এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখে যখন ইংরেজদেরকে বিদায় করে কলকাতার গভর্নমেন্ট হাউসে একজন বাঙালিকে অধিষ্ঠিত করবে। তারা অবশ্যই তাদের এই স্বপ্নকে বাস্তবায়নে হস্তক্ষেপ করতে পারে এমন যে কোনো প্রতিবন্ধকের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করবে। আর আমরা যদি তাদের হইচয়ের কাছে নতি স্বীকার করি, তাহলে আগামীতে বাংলাকে কখনোই খণ্ডিত বা দুর্বল করতে পারবো না। আর এইটার জন্যই তার পরদিন ঢাকায় এক বক্তৃতাতে তিনি বলেন পূর্ব বাংলার মুসলমানদেরকে এমন এক ঐক্য তিনি দেবেন যা এর আগে কোনো রাজা বা ভাইসরয় দিতে পারেননি। মানে বুঝতে পারলেন, ব্রিটিশরা কিন্তু তাদের স্বভাবতই এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করে ফেলেছে। অর্থাৎ হিন্দুদেরকে দাবিয়ে রাখবে আর অন্যদিকে মুসলিমদেরকে মিথ্যা স্বপ্ন দেখাবে। কিন্তু আপনার মনে হতে পারে হুট করে এই কাজ করার জন্য এতটা উঠে পড়ে কেন লাগলো তারা? এর কারণ মূলত দুইটা। প্রথমটা কংগ্রেস আর দ্বিতীয় কলকাতা। সে সময় বেঙ্গল প্রভিন্সের রাজধানী কলকাতা, আর বাংলা ছিল সে সময় ব্রিটিশ রাজের সব থেকে বড় প্রভিন্স। বাংলার সব ব্রিলিয়ান্ট মাইন্ড এই কলকাতায় জড়ো হতো, আর কলকাতাকে কেন্দ্র করে কংগ্রেসের নেতৃত্বে বসেছিল সব ডার্ক সাইডের পলিটিশিয়ানরা। ব্রিটিশরা এইটাকেই ভয় পাচ্ছিল, কলকাতাকে তাদের সেফ মনে হচ্ছিল না। আর এই কারণে তারা বলেন এত বড় প্রভিন্স কেবল কলকাতা থেকে শাসন করা আসলে পসিবল না, আমরা বাংলাকে দুই ভাগে ভাগ করতে চাই। আর এই কাজ কিন্তু তারা শুধুমাত্র 1905 সালেই করার চেষ্টা করেছিল, তাও না। 1866 সালে উড়িষ্যার ভয়াবহ দুর্ভিক্ষের পর হেনরি নর্থকোটের সুপারিশে বাংলা ভাগের একটা প্রস্তাব আসে, কারণ তাদের মতে এত বড় প্রদেশ সামলাতে হাবুডুবু খাওয়ার কারণেই উড়িষ্যার দুর্ভিক্ষ সামলানো যায়নি। আর 1872 সালে ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম আদমশুমারিতে দেখা যায় বাংলা প্রভিন্সের জনসংখ্যা 6,70,00,000। এই বিশাল জনসংখ্যা সামলানো একটা সমস্যা, তাই লেফটেন্যান্ট গভর্নর ক্যাম্বেল আবার সুপারিশ আনে 1874 সালে বাংলা থেকে সিলেট আর গোয়ালপাড়াকে ভাগ করে আসামে দিয়ে দিতে। এর পরেও আবার 1896 সালে আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ডেল ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রামকে আসামের মধ্যে আনতে চায়। মানে বাংলা অনেক বেশি বড় বলে তারা প্রথমেই একবার সিলেটকে আসামের মধ্যে নিয়ে নিল, আর এর পরেও তারা আবার ঢাকা, ময়মনসিংহ আর চট্টগ্রামকে নিতে যাচ্ছে। মানে
লজিকটা কি দেখেন। যদিও এই প্রস্তাব ওয়ার্ডের উত্তরসূরি হেনরি মানে নাই, আর এই কারণে এই প্রস্তাব লর্ড কার্জন পর্যন্ত আসেও নাই। বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেস্টার, আসামের চিফ কমিশনার ব্যামফিল্ড ফুলার আর ব্রিটিশ রাজের স্বরাষ্ট্র সচিব হাবার্ড রিজলের সহায়তায় লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বাংলাকে বিভক্ত করে দিলেন। বিহার, উড়িষ্যা আর ছোটনাগপুরকে আলাদা করে দেওয়া হলো, আর আসাম আর বাংলাকে নিয়ে নতুন একটা প্রদেশ গঠিত হলো বাংলা ও আসাম নামে। আর এরপরই শুরু হয়ে গেল এক বিভীষিকাময় সময়। ইংরেজরা কিন্তু এই সময় সমানে প্রচার করে যাচ্ছিল যে বাঙালি মুসলিমরা এই বঙ্গভঙ্গকে সমর্থন করছে, কিন্তু এই জিনিসটা যে আসলে কতটুকু সত্য সেটার জন্য একটা অ্যানালাইসিস দরকার। আপনারা জানেন মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয় 1906 সালে, অর্থাৎ সেই সময় মুসলিম লীগ একটা নবগঠিত দল। তার সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ বঙ্গভঙ্গকে স্বাগত জানায়, কারণ এতে করে ঢাকায় রাজধানী চলে আসলে সেখান থেকে মুসলিমদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে ব্যাপক সুবিধা আসবে বলে তারা মনে করে। আর সেই সময় মুসলিম লীগের দৃঢ় বিশ্বাস ছিল ব্রিটিশদের সাহায্য ছাড়া বাংলার মুসলিমরা দাঁড়াতেই পারবে না। কিন্তু শুরুর দিকে এই মুসলিম লীগের জনসমর্থন ছিল বেশ কম, কারণ মুসলিম লীগ তো একে নতুন, তার উপর সদস্যও কম। কিন্তু সেই সময় ভাগ করা পূর্ব বাংলায় সেকেন্ড আর একটা গ্রুপ ছিল। এরা ছিল মুসলিম জমিদার আর উচ্চ পদে চাকরি করা এমন মানুষজন। বাংলার সাথে আসামকে যুক্ত করাকে তারা বাংলার জন্য অপমান হিসেবে দেখছিল, কারণ শিক্ষা দীক্ষায় পুরো ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জনপদগুলোর একটা ছিল এই আসাম। আসামকে বাংলার সাথে যুক্ত করা বাংলার জন্য ক্ষতিকর, এই কারণে ব্যারিস্টার আব্দুর রসুক, রাজনীতিবিদ আবুল কাসেম, দি মুসলমানের সম্পাদক মুজিবুর রহমান, কোহিনুরের সম্পাদক রওশন আলী চৌধুরী এবং জমিদার আব্দুল করিম গজনবী সহ অনেকেই এর বিরোধিতা করেন। ফজলুল হক সাহেব সে সময় বলাকা এবং ভারত সুরিত পত্রিকায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করতে থাকেন, কারণ তিনি দেখেছিলেন বাংলার মুসলিম আর হিন্দুদের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর কি প্রবল চেষ্টা ইংরেজরা করছে। কিন্তু এই যে দুইটা গ্রুপের কথা বললাম, এরা দুইজনও কিন্তু ছিল মোটামুটি এলিট ক্লাসের। সে সময় নবগঠিত বেঙ্গল আর আসাম প্রভিন্সের কোনো মেজরিটি মুসলিমই কিন্তু এই দুই পক্ষের কোনোটার সাথেই সায় দেয় নাই, কেননা মেজরিটি মুসলিম এই বঙ্গভঙ্গ হলে কি লাভ আর কি ক্ষতি সেটার খবরই রাখতো না। ইয়েস, সে সময় বাংলার মুসলিমদের অবস্থা ছিল অনেকটা রাজাই রাজাই যুদ্ধ, উলুখাগড়ায় প্রাণান্ত এই প্রবাদটার মতো। বলতে গেলে তাদের সাধারণ গ্রাম বাংলার জীবনে এতে কিছুই যায় আসে না। অর্থাৎ বাংলার মুসলিম নেতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক ছিল খুবই কম। আর বাংলার মুসলিমদের এই দেশভাগের প্রতি উদাসীনতাই ব্রিটিশ সরকারের কাজে আসে। তারা ফলাও করে প্রচার করতে শুরু করে যে মুসলিমরা বঙ্গভঙ্গকে সমর্থন করছে। কিন্তু ততদিনে কিন্তু কলকাতায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। সে সময় বাংলার বেশিরভাগ হিন্দু জমিদারদের জমিদারি ছিল বাংলা ও আসামে, কিন্তু কলকাতার জীবনমান ভালো হয় তারা বেশিরভাগই থাকতো সেখানে। বঙ্গভঙ্গ যদি আসলেই হয় তাহলে এই মানুষগুলো আর তাদের জমিদারি জটিলতার মুখে পড়বে। পাশাপাশি ঢাকা যদি রাজধানী হয় সেখানে নতুন এক বণিক সমাজ গড়ে উঠবে, যেটা সরাসরি কলকাতার বণিকদের চ্যালেঞ্জ করবে। একই সাথে বাংলার পাটের উপর ভিত্তি করে যে সকল ইন্ডাস্ট্রি কলকাতায় দাঁড়িয়েছিল তারা প্র্যাকটিক্যালি ভেঙে পড়বে, অর্থাৎ ঢাকা হয়ে উঠবে বাংলা ভিত্তিক পণ্যের প্রাণ কেন্দ্র। এটা তাদের জন্য একটা বড় চিন্তার ব্যাপার হয়ে যায়। কলকাতার নেতারা একে বাঙালি বিরোধী এবং জাতীয়তাবাদ বিরোধী এমন অনেক কিছু বলে প্রচার করে। প্রখ্যাত রাজনীতিবিদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি মন্তব্য করেন, বাংলা বিভাগ করে হিন্দুদের অপমান ও অপদস্থ করা হয়েছে। বর্ণ হিন্দুরা 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে কাশিমবাজারের জমিদার মহারাজা মহেন্দ্রচন্দ্র নন্দীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা আয়োজন করে। আর এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল আর অশ্বিনী কুমার দত্ত। যেদিন বঙ্গভঙ্গ কার্যকর করা হয় সেদিন কলকাতার হরতাল হয়েছিল। এই বিক্ষোভে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি নিজেকে যুক্ত করেছিলেন বলেও জানা যায়। আর আমাদের জাতীয় সঙ্গীতও কিন্তু এই সময়টাতেই রচনা করা হয়েছিল। সে সময় বাংলার বিখ্যাত কিছু পত্রিকা যেমন বেঙ্গলি, সঞ্জীবনী ও যুগান্তরে এই স্বদেশী আন্দোলনের পক্ষে এবং বঙ্গভঙ্গের বিপক্ষে জনমত গড়ে তোলা হয়। এখন এই স্বদেশী আন্দোলনের কথা অনেকবার শুনেছেন আপনারা, আমি জানি। এটার মূল জিনিসটা কি ছিল এইটা আপনাদের বলি এখন। মূলত স্বদেশী আন্দোলনের মাধ্যমে বিলেতি পণ্য বয়কট, বিদেশি পণ্যে অগ্নিসংযোগ এবং ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান বর্জন কর্মসূচি গৃহীত হয়। বিদেশি পণ্যের বদলে স্বদেশী জিনিসের ব্যবহারে জোর দেওয়া হয়, যেমন দেশি কাপড়, দেশলাই, সাবান, চিনি, চামড়া ও সকল দেশি দ্রব্য ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়। অর্থাৎ বলা হয়ে থাকে এই আন্দোলনের শুরুটা হয়েছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, কিন্তু এরপরই ভারতবর্ষ বা স্পেশালি বাংলা থেকে ব্রিটিশদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার একটা আন্দোলন হয়ে দাঁড়ায় এইটা। আবার অন্যদিকে বলা হয়ে থাকে যে নিম্নবর্ণের হিন্দুরা হয়তো এই বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। আর এত কিছুর পর আস্তে আস্তে বাংলার একদম প্রান্তিক অঞ্চলের মুসলমানদেরও এটা টাচ করা শুরু করে, কিন্তু সেইখানেও একটা গ্যাঞ্জাম লেগে যায়। ওই সময় হিন্দু যুবকেরা আন্দোলন যাওয়ার আগে গীতা মাথায় দিয়ে কালী মন্দিরে শপথ করার মতো কিছু রীতিকে সর্বভারতীয় হিসেবে দেখানোর চেষ্টা করে, প্লাস তাদের হাত ধরেই স্বদেশী আন্দোলনে সন্ত্রাসবাদ ঢুকে পড়ে। আর এই জায়গাটাতেই মুসলিমরা কিন্তু পিছু হটে আসে। অধর্মীয় এবং সহিংসতার যুক্তিতে তারা
বয়কট আন্দোলন থেকে সরে আসে। এমনকি আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইয়ে তিনি বলেন বিপ্লবী হওয়ার ইচ্ছা থাকলেও তাকে নেওয়া হয়নি কারণ তিনি মুসলমান। অন্যদিকে কাকাবাবু নামে পরিচিত মুজাফর আহমেদ বলেন এই আন্দোলন উপরে ব্রিটিশ বিরোধী ছিল কিন্তু হিন্দুত্ববাদের পুনরুত্থান ছিল এর উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই এর সাথে মুসলিমরা কানেক্ট করতে পারেনি সেই সময়, আর এতে করেই ব্রিটিশ সরকার স্বস্বার্থে প্রচার করে যে বঙ্গভঙ্গে মুসলিমদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে এই সংখ্যাগরিষ্ঠ মানুষেরা স্বদেশী আন্দোলনের সাথে বয়কট আন্দোলনটিকে মেনে নিতে পারেনি কারণ এখানে মুসলমানদের সেই সময়ের অর্থনৈতিক অবস্থা একটা বিবেচনার বিষয় ছিল। ইতিহাসবিদদের মতে বঙ্গভঙ্গ আন্দোলনের পেছনে প্রতিটা নেতা যুক্ত ছিল কোনো না কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে, কিন্তু এই আন্দোলন দিয়েই হুট করে সম্পূর্ণ ভারতবর্ষ বুঝতে পারে যে হিন্দু মুসলিম আসলে কখনো একসাথে থাকতে পারবে না। অর্থাৎ যে আন্দোলনটা হবার কথা ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের আন্দোলন, সেই আন্দোলনে হুট করে ধর্ম মিশে একেবারেই বাজে অবস্থায় চলে যায়। আর এটা কিন্তু একা একাই মেশেনি, মিশিয়েছিল কারা সেটা আপনি জানেনই। বঙ্গভঙ্গ এবং পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা পুরো ব্রিটিশ ইন্ডিয়ায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রতিবেশী প্রতিবেশীকে মারছে, এক বাঙালি মারছে আর এক বাঙালিকে, কেবলমাত্র ধর্মের পার্থক্য হওয়ার কারণে। যেই স্বদেশী আন্দোলনের জায়গা পাওয়ার কথা ছিল হিন্দু মুসলিম সকলের, সেখানে কেউই আর ধর্ম পরিচয়ের বাইরে গিয়ে দাঁড়াতে পারেনি। আর পুরো সাবকন্টিনেন্টের পার্টিশনে এই কারণেই এই বঙ্গভঙ্গকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশরা একটা প্রদেশ ভেঙে দিয়ে দেখিয়ে দিল সম্পূর্ণ ভারতবর্ষ ফাটল। যদিও 1911 সালে এই স্বদেশী আন্দোলনের চাপেই বাংলা রিইউনাইটেড হয়, কিন্তু ততদিনে ব্রিটিশরা এই অঞ্চলে তাদের প্রিয় ডিভাইড অ্যান্ড রুলের খুব ভালোভাবে বীজ বপন করে দিয়েছে। আজকের ভিডিও রিসার্চের জন্য আমি খুবই ধন্যবাদ দিব নাজাত টুম্পা আপুকে। মূলত বঙ্গভঙ্গ কিন্তু এমন একটা টপিক যেটা নিয়ে আসলে কখনোই একটা ভিডিও বানায় সম্পূর্ণ জিনিস এক্সপ্লেন করা সম্ভব না। এই ভিডিওটা কিন্তু মূলত একটা হাইলাইট আর কি ইভেন্টগুলোকেই ফোকাস করা হয়েছে। আপনারা সবাই অবশ্যই এটা ডিপ মিনিং আর আরো বেশি ডিটেলস জানতে চাবেন, সেটার জন্য আমার সাজেশন অবশ্যই বেশি বেশি বই পড়া। একটা ভিডিও কখনোই আপনার মেইন সোর্স অফ নলেজ হতে পারে না। আর এই কারণেই নাজাত টুম্পা আপুকে আরো বেশি থ্যাঙ্কস, কারণ সে প্রায় 6টা বই পড়ে তারপরে এই ভিডিওটার স্ক্রিপ্টে হাত দিয়েছে। আমি তার ইউজ করা সবগুলা বইয়ের নাম আর লেখকের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই। সত্যি খুবই সুন্দর একটা স্টোরি শুনলাম। সত্যিকার মানে পুরো স্টোরি এরকম ভিডিও আকারে কোনোদিনই সম্পূর্ণ করা যায় না। অবভিয়াসলি হিস্ট্রিটাকে তোমাকে 10-12 মিনিটের একটা ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব না। একটা বঙ্গভঙ্গ এই উপরে পুরো হিস্ট্রি চ্যাপ্টার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আর এতগুলো বইয়ের থেকে পুরো জিনিসটা, কারণ একটা বইয়ের মধ্যেও পুরো লেখা থাকে না, মানে যেগুলো নরমালি সব বইতেও যে প্রপারলি লেখা থাকে এমনও কোনো কি পয়েন্ট গুলোই লেখা থাকে আর কি। আর বুক টু বুক ভ্যারি করে যায় বিষয়গুলো। আমরা এগুলো অনেকেই ছোটবেলায় পড়েছি আমাদের সত্যিকারে, মানে হিস্ট্রি বইয়ে আলাদা আলাদা রাইটারের থাকতো, তো রাইটার অনুযায়ী ভ্যারি করে কে কোন জিনিসটাকে বেশি প্রেফার করবে, কোন টপিকটাকে বেশি গুরুত্ব দিয়ে লিখবে, রাইটার অনুযায়ী ভ্যারি করে। তো মানে ভিডিওটা খুব ভালো লাগলো, সুন্দর করে গুছিয়ে যেটুকুনি এক্সপ্লেন করেছে গুছিয়ে এক্সপ্লেন করেছে। এত মানে বুদ্ধিমান না হলে, মানে এত কিছু যদি ওরা প্ল্যানিং না করতো, আজ হয়তো তাহলে বাংলাটা পুরো একই থাকতো। অবভিয়াসলি এটা ভাবো যে বাংলাদেশ, পাকিস্তান প্লাস ইন্ডিয়া পুরো একটা জায়গা ছিল, তো সেখানে ব্রিটিশের মানে ছোট্ট একটা কি বলবো চিঙ্গারি পুরো দেশটাকে ভাগ করে দিয়েছিল। এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি তারা বুদ্ধিমান তো বটেই, বুদ্ধিমান না হলে এত বছর একটা দেশকে শাসন করা অসম্ভব ব্যাপার ছিল, সেখানে তারা শাসন করেছে, প্লাস যাওয়ার আগে দেশ ভাগ করে দিয়ে গেছে। তো যাই হোক, সেটা তো কিছু করার নেই, হিস্ট্রি ওটা হয়ে গেছে, কিছু করার নেই। বাট ইতিহাস শুনতে ভালো লাগে, আমাদের খুব ভালো লাগলো, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শুনলাম। তো তোমাদের কেমন লাগলো সেটাই হচ্ছে মেইন প্রশ্ন, কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না। আর নতুন এরকম কোনো হিস্ট্রি নিয়ে চলে আসবো কারো একজনের ভিডিও রিয়াক্ট করতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।